লাইফ ইজ গুড ব্রাদার, এটি একটি উপন্যাসের নাম। রচনা করেছেন তুরস্কের বিখ্যাত ঔপন্যাসিক নাজিম হিকমত, যিনি মূলত একজন কবি হিসেবে পরিচিত, তুরস্কের প্রথম আধুনিক কবি, যিনি তার রচনার মাধ্যমে তুরস্কের সাহিত্যকে এককভাবেই আধুনিকতার ছোঁয়া দিয়েছেন, তুরস্কের সাহিত্যকে এককভাবেই উনি বিংশ শতাব্দীর সাহিত্য উন্নীত করেছেন। রচনা করেছেন অসাধারণ সব কবিতা, নাটক, চিত্রনাট্য, উপন্যাস। নাজিম হিকমতের এই অসাধারণ উপন্যাস লাইফ ইজ গুড ব্রাদার, যার বাংলা অনুবাদ করেছেন আলিম আজিজ নামেন একজন বাঙালি ভদ্রলোক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট। তিনি জীবন বড় সুন্দর নাম দিয়েই আক্ষরিক অর্থেই এই নাজিম হিকমতের অসাধারণ উপন্যাসটিকে অনুবাদ করেছেন, এবং আমার যতটুকু মনে হয়েছে খুব চমৎকারভাবে অনুবাদ করেছেন। নাজিম হিকমতের যে গল্পের যে বুনন, গল্পের যে সৌষ্ঠব আঙ্গিক, তার যে নন্দন তত্ত্ব, তার যে কল্পনা, সমস্ত কিছুকেই আসলে অনুবাদক চমৎকারভাবে ধারণ করেছেন তার এই বাংলা অনুদিত জীবন বড় সুন্দর নাজিম হিকমতের এই বিখ্যাত উপন্যাসটিতে। নাজিম হিকমতের এই বিখ্যাত উপন্যাসটি পড়ে ব্যক্তিগতভাবে মনে করি অসাধারণ লেগেছে আমার। নাজিম হিকমত মূলত জন্মগ্রহণ করেছেন 1902 সালে তৎকালীন অটোমান সাম্রাজ্যের গ্রিসে। পরবর্তীতে ওনার জীবন শুরু করেন ইস্তাম্বুলে এসে। নাজিম হিকমত 1902 সালে জন্মগ্রহণ করলেও তিনি গ্রিসে জন্মগ্রহণ করলেও তিনি পরবর্তীতে ইস্তাম্বুলে চলে আসেন, এবং ইস্তাম্বুলে তার শৈশব কৈশোর কেটে যায়। এবং তুরস্কে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তরুণ তুর্কিদের আন্দোলন শুরু হয় কামাল আতাতুর্কের নেতৃত্বে, সে সময় নাজিম হিকমতের বেড়ে ওঠা। এবং নাজিম হিকমত 1902 সালে জন্মগ্রহণ করলেও 1922 সালে এসে তিনি মস্কোতে পাড়ি জমান, রাশিয়ার মস্কোতে পাড়ি জমান, এবং সেই রাশিয়ার ইউনিভার্সিটিতে ভর্তি হন। রাশিয়া গিয়েই উনি পৃথিবীর বিখ্যাত ঔপন্যাসিক, গল্পকার, লেখক, কবি, সাহিত্যিকদের সংস্পর্শে আসেন, এবং তার রচনার বিশাল প্রভাব সেই রুশ সাহিত্যের ঘরানার যে আঙ্গিক রয়েছে তার এই উপন্যাসের মধ্যে, সেই রুশ সাহিত্যের বিশাল প্রভাব তার মধ্যে রয়েছে। এবং তিনি 1922 সালে যখন তুরস্ক ছেড়ে যখন রাশিয়ার মস্কোয় পাড়ি জমান, তখনই রাশিয়ায় 1917 সালে বলশেভিক রেভলিউশন হয়, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন নামে সমাজতান্ত্রিক যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তিনি সেখানে সমাজতন্ত্রের দীক্ষা লাভ করেন, এবং লেনিনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বামপন্থী রাজনীতির একজন ফেনাটিক সাপোর্টার হয়ে যান। পরবর্তীতে তিনি রুশ সাহিত্যের বিখ্যাত কবি, সাহিত্যিক, লেখক, উপন্যাসিক সংস্পর্শে এসে তিনি তার সাহিত্যকর্ম রচনা করেন। 1924 সালে উনি মস্কো থেকে চলে আসেন আবার তুরস্কে আসার পরে বাম ঘরানার বামপন্থা নিয়ে, সোশ্যালিজম নিয়ে, মার্কসিজম নিয়ে, এবং এই ধরনের তিনি লেখালেখি শুরু করেন। এবং মূলত তিনি কবিতা রচনা করেছেন যখন তার বয়স 17 বছর, তখন থেকে উনি কবিতা রচনা শুরু করেছেন, এবং তার কবিতা পৃথিবীর প্রায় 50টি ভাষায় অনুদিত হয়েছে। ওরহান পামুক বিখ্যাত একজন টার্কি লেখক, যিনি 2006 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি এই উপন্যাসটি সম্পর্কে মন্তব্য করেছেন, তুরস্কের প্রথম আধুনিক ও ইউরোপীয় উপন্যাস।
এর দিগন্ত শুধু তুরস্কের জাতীয় বিষয়াশয়ে সীমাবদ্ধ থাকেনি। এই উপন্যাস অনুসন্ধান করেছে জীবনের এবং মৌলিক অধিকারের। আর এর নায়কেরা বসবাস করে অসাম্প্রদায়িক বিশ্বজনীন এক সমাজে। অর্থাৎ জীবন বড় সুন্দর ব্রাদার এই উপন্যাসটি সম্পর্কে 2006 সালে নোবেল পুরস্কার পাওয়া তুরস্কের আরেকজন বিখ্যাত লেখক ওরহান পামুকের মন্তব্য। নাজিম হিকমত অনেক বিখ্যাত কবিতা রয়েছে নাজিম হিকমতের। ওনার এই উপন্যাসটি রচনা করেছেন ওনার জীবনের শেষ পর্যায়ে এসে, এবং এই উপন্যাসটি প্রকাশিত হয় ওনার মৃত্যুর পরে। নাজিম হিকমত মারা যান 1963 সালে, অর্থাৎ 62 বছর বয়সে নাজিম হিকমত পৃথিবী থেকে চলে যান। নাজিম হিকমত যখন 1924 সালে আবার তুরস্কে ফেরত আসেন, তখন তৎকালীন তুরস্কের যে শাসক গোষ্ঠী তার বামপন্থী লেখক সত্তাকে দমন করার জন্যে তার উপর নির্যাতন শুরু করে দেন এবং নানাভাবে তাকে হ্যারাসমেন্ট করেন, তার লেখার উপর এম্বার্গো দেন, রেস্ট্রিকশন দেন, তাকে বিভিন্নভাবে হেনস্থা করতে থাকেন। এবং 1938 সালে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, তখন নাজিম হিকমতকে কারারুদ্ধ করেন তৎকালীন তুরস্ক সরকার, এবং কারারুদ্ধ করে একটানা তাকে 13 বছর কারারুদ্ধ করে রাখেন। এবং এই কারারুদ্ধ থাকা অবস্থায়, অর্থাৎ কারাগারে থাকা অবস্থায়, তার অনেক বিখ্যাত লেখা ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি চিরতরে হারিয়ে যায়। এবং 1950 সালে যখন তৎকালীন তুরস্কের সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তখন নাজিম হিকমত পুনরায় মুক্তি পান, এবং মুক্তি পাওয়ার পরও তাকে নানাভাবে রাষ্ট্রের কর্তৃক হয়রানি করা হয় এবং নানাভাবে তাকে নির্যাতন করা হয়। পরবর্তীতে তিনি বাধ্য হয়ে 1951 সালে আবার তুরস্ক ত্যাগ করে তিনি পূর্ব ইউরোপ এবং আবার রাশিয়ায় চলে যান, এবং 1963 সালে তিনি রাশিয়ার ক্যাপিটাল মস্কোতে পরলোক গমন করেন। তো নাজিম হিকমত মূলত এই উপন্যাসটি লিখেছেন তার জীবনের শেষ পর্যায়ে এসে, তার পুরো জীবনের ফ্ল্যাশব্যাকে গিয়ে তার স্মৃতি রোমন্থন করেছেন। তুরস্কের তৎকালীন পলিটিক্যাল সিস্টেম, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, তৎকালীন সাহিত্য রচনা, সামগ্রিক ইস্যুগুলো নিয়ে এই উপন্যাসে চমৎকারভাবে আলোচনা করেছেন। জীবন বড় সুন্দর ব্রাদার এই উপন্যাসটিতে মূলত আহমেদ কাদরি এবং ইসমাইলের বয়ানে নাজিম হিকমত বারবার উঠে এসেছেন। এই উপন্যাসটির প্রধান চরিত্র হচ্ছে আহমেদ কাদরি এবং আরেকজন হচ্ছেন ইসমাইল। যখন আহমেদ কাদরি রাশিয়ার মস্কোতে পড়াশোনা করতে যান, তখন সেখানকার রাশিয়ার একজন তরুণীর সাথে তার সম্পর্ক হয়, তার নাম হচ্ছে আনুষ্কা। এবং এখানে আরেকটি ক্যারেক্টার আসে যিনি চীনা বংশোদ্ভূত একজন যুবক, তার নাম সিয়াও, তার কথা এসছে। তারপর ইসমাইলের কারা জীবনের কথা এসছে। মূলত ইসমাইল হয়েই নাজিম হিকমত বারবার এই উপন্যাসে তার কারা জীবনের গল্পগুলো বলে গেছেন। এবং ইসমাইলের স্ত্রী নুরিমানের মেয়ে আমিনা, এই চরিত্রগুলো ঘুরে ফিরে আসছে। এবং যখন রাশিয়ার মস্কো থেকে সে তুরস্কে ব্যাক করে, তখন তাদের বন্দি জীবন, তাদের আন্ডারগ্রাউন্ডের যে লাইফ, এবং আহমেদ কাদরি ও ইসমাইল দুজনে মিলে পাহাড়ের চূড়ায় গিয়ে একটি গোপন বাসায় ওনারা বসবাস করছেন। সামগ্রিক ইস্যুগুলো আসলে খুব চমৎকারভাবে এই উপন্যাসে তুলে ধরেছেন। তৎকালীন তুরস্কের আনাতোলিয়ার সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থা আন্দোলন, এবং তৎকালীন তুরস্কের যে টানাপোড়েন সামাজিক, এবং রাশিয়া মস্কোর সমাজতান্ত্রিক ভাবাদর্শের সোশ্যালিস্ট যে স্টেটের যে উত্থান বিকাশ, এবং তৎকালীন লেনিন স্ট্যালিনের যে
তাদের প্রতি যে নাজিম হিকমতের যে ফ্যাসিনেশন, রাশিয়ান লিটারেচারের প্রতি নাজিম হিকমতের যে ফ্যাসিনেশন, সোশ্যালিজমের প্রতি তার যে ফ্যাসিনেশন, প্রত্যেকটি ইস্যুই কিন্তু এই উপন্যাসে চমৎকারভাবে আসছে। নাজিম হিকমতকে বলা হয় মূলত একজন রোম্যান্টিক বিপ্লবী, অর্থাৎ রোম্যান্টিক সমাজতন্ত্রী। তিনি সারা জীবন সমাজতন্ত্রকে ধারণ করেছেন তার লেখনীর মাধ্যমে, এবং শোষিত মানুষের, তুরস্কের তৎকালীন নির্যাতিত মানুষের, প্রান্তিক জনগোষ্ঠীর গল্প এই উপন্যাসে চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তো সে আঙ্গিকেই এই উপন্যাসটি রচনা করেছেন। একটা পর্যায়ে দেখা যায় উপন্যাসের প্রধান প্রোটাগনিস্ট চরিত্র আহমেদ কাদরি কুকুরের কামড়ে আক্রান্ত হন, এবং কুকুরের কামড়ে তার জলাতঙ্ক হওয়ার পর্যায়ে পৌঁছে যায়, এবং তার প্রত্যেকটা দিন তিনি যে চিকিৎসা নেবেন, একজন ভালো ডক্টরের কাছে যাবেন, ইস্তাম্বুল গিয়ে চিকিৎসা করাতে যাবেন, সেই সুযোগও তার আসলে ঘটেনি। কারণ তাদের ব্যাকগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডের জীবন, তাদের নিষিদ্ধ জীবন প্রভৃতিতে তার চিকিৎসা নিতে অপারগ হয়, এবং পরবর্তীতে তিনি তার বন্ধু, তার রাজনৈতিক সহকর্মী, তার রাজনৈতিক বন্ধু ইসমাইলের কাছে তার পিস্তল তুলে দিয়ে বলেন, আমার যখন 40তম দিন আসবে, অর্থাৎ যখন তার জলাতঙ্কটা চরম আকার ধারণ করবে, তখন সে যেন তার পিস্তল দিয়ে তাকে গুলি করে তার মাটির নিচে চাপা দিয়ে দেয়। এই যে মর্মস্পর্শী বেদনাগুলো বারবার এই উপন্যাসে ঘুরে ফিরে আসছে। আনুষ্কার কথা আসছে বারবার, নুরিমানের কথা আসছে, করিমের কথা আসছে। তো বাংলা সাহিত্যে যিনি অনুবাদ করেছেন আলিম আজিজ, তিনিও চমৎকারভাবে আসলে নাজিম হিকমতের গল্পগুলোকে বাংলা ভাষার আঙ্গিকে, বাংলা সৌষ্ঠবে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আমি আমার ব্যক্তিগত মতামত, আলিম আজিজ খুবই সার্থকভাবে এই উপন্যাসটিকে অনুবাদ করেছেন, এবং উপন্যাসটির প্রধান চরিত্রগুলোকে তার চমৎকার বর্ণনায় ফুটিয়ে তুলেছেন। কবি নাজিম হিকমত অসাধারণ একজন লেখক, যাকে বলা হচ্ছে আধুনিক তুরস্কের প্রথম ঔপন্যাসিক, প্রথম কবি, প্রথম নাট্যকার, প্রথম লেখক। এবং নাজিম হিকমত আমরা যারা পড়াশোনা করেছি, নাজিম হিকমত পড়লেই তুরস্কের আধুনিক সাহিত্যের চরিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে। এবং তুরস্কের যে বর্তমান যারা আধুনিক সাহিত্যিক, ওরহান পামুক থেকে শুরু করে আলিফ শেফাক প্রভৃতির লেখায় এই নাজিম হিকমতের ইম্প্যাক্ট, ইফেক্ট, রিফ্লেকশনস দারুণভাবে মূর্ত হয়ে উঠেছে। আমরা লাইফ ইজ গুড ব্রাদার এই চমৎকার উপন্যাসটি যদি সময় হয় একটু পড়ার চেষ্টা করব। এই উপন্যাসটির মধ্যে চমৎকারভাবে তৎকালীন তুরস্কের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পাশাপাশি রাশিয়ার সমাজতন্ত্রের উত্থান, প্রতিষ্ঠা, বিকাশ, লেনিনের আদর্শ, স্ট্যালিন, মার্কসিজম প্রভৃতি বিষয় খুব চমৎকার একটি ধারণা পাওয়া যায়। অর্থাৎ আমাদের বাংলাদেশের নজরুল সমসাময়িক এই লেখক নাজিম হিকমত তার রচনায়, যাবতীয় রচনায় সমাজতন্ত্রের একটা প্রভাব চরমভাবে লক্ষণীয়। তো এই জন্যই তাকে বলা হয় রোম্যান্টিক সোশ্যালিস্ট এবং রোম্যান্টিক রেভলিউশনারি। নাজিম হিকমত অসাধারণ লেখনীর মাধ্যমে অমর হয়ে আছেন, অবিস্মরণীয় হয়ে আছেন তুরস্কের সাহিত্যের পাশাপাশি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড লিটারেচারে। এবং নাজিম হিকমতের প্রথম কবিতার বাংলা অনুবাদ হয় 1952 সালে। কবি সুভাষ মুখোপাধ্যায় তার প্রথম কবিতাগুলো রচনা করেন, বাংলায় অনুবাদ করেছেন। তো আমরা হয়তো অনেকেই পড়েছি কবি নাজিম হিকমত তার অসাধারণ কবিতার মাধ্যমে, ছন্দের মাধ্যমে, রিদমের মাধ্যমে, তার এস্থেটিক্সের মাধ্যমে, নন্দন তত্ত্বের মাধ্যমে তুরস্কের সাহিত্যকে বিশ্ব সাহিত্যে উন্নীত করেছেন, বিশ্ব সাহিত্যের মর্যাদায় অভিষিক্ত করেছেন। সেই নাজিম হিকমত অসাধারণ একজন লেখক। আমরা নাজিম হিকমতের উপন্যাস, কবিতা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব।
এবং নাজিম হিকমতের ছবিটি এই বইটি দেয়া। নাজিম হিকমতের একটা ফটোগ্রাফ এই উপন্যাসটির মধ্যে কবি আলিম আজিজ, লেখক অনুবাদক আলিম আজিজ দিয়েছেন এবং তার পুরো জীবনটা তার আলিম আজিজ এখানে তুলে ধরেছেন। তার রাজনৈতিক দর্শন, তার সোশ্যালিস্ট মুভমেন্ট, তার ব্যাকগ্রাউন্ডের জীবন, আন্ডারগ্রাউন্ডের জীবন, তার পারিবারিক জীবন, প্রতিটি বিষয় এখানে চমৎকারভাবে আলোচনা করার চেষ্টা করেছেন। তো আমার কাছে উপন্যাসটি অনেক বেশি সুখপাঠ্য মনে হয়েছে, অনেক চমৎকার মনে হয়েছে এবং এটা প্রথমা প্রকাশন থেকে এই বাংলা অনুবাদটি প্রকাশিত হয়েছে 2019 সালে। বইটি আমি সংগ্রহ করেছিলাম অনেক আগে, পড়ার সুযোগ হয়নি। এই 2-1 মাসের মধ্যে আমি অল্প অল্প করে এই উপন্যাসটি শেষ করলাম। অসাধারণ, একবার শুরু করলে আসলে শেষ না করে উঠতে পারি নাই। তো সবাইকে আবার আমি আহ্বান জানাচ্ছি, নাজিম হিকমতের উপন্যাস, নাজিম হিকমতের লেখা এবং নাজিম হিকমতের দর্শন, যদিও আমরা হয়তো তার অনেক দর্শনের সাথে একমত নাও হতে পারি, বাট তার লেখার যে ধরন, তার যে ক্ষুরধার লেখনী এবং তার যে দূরদর্শী যে চিন্তাভাবনা, তৎকালীন প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনাগুলো তার উপন্যাসে চিত্রায়িত হয়েছে। অসাধারণ, অসাধারণ। তিনি বলেছেন, সুদিন আসবে বলে একদিন তারা স্বপ্ন ঘর ছেড়েছিল, সুন্দর আসবে বলে যারা একদিন রাস্তায় নেমেছিল, তারপর তারা হারিয়ে গেছে। কবি নাজিম হিকমতের অসাধারণ উক্তি। নাজিম হিকমত সম্পর্কে তার জীবনীকার লিখেছেন, তুরস্কের কবিতায় তিনি বিপ্লব ঘটিয়েছেন। তুরস্কের কবিতাকে তিনি একলা হাতেই বিশ্বকে উত্তীর্ণ করেছেন। এই মন্তব্য নাজিম হিকমতের জীবনীকার ও তাঁর কবিতা গ্রন্থের তুর্কি অনুবাদক মতলু কুনুক ব্লেসিংয়ের। এবং তৎকালীন তুরস্কের সাহিত্যে আরবি এবং ফার্সির যে একটা প্রভাব ছিল, সেই আরবি এবং ফার্সির যে ছন্দ ছিল কবিতার মধ্যে, সেই প্রভাব থেকে তুর্কি ঘরানার যে কবিতার যে যাত্রা শুরু, সেটি কিন্তু এই নাজিম হিকমতের হাত ধরে। এবং তিনি প্রথমেই আরবি হরফে তুর্কি লেখা বাদ দিয়ে তিনি রোমান হরফে তুর্কি ভাষার রচনা শুরু করেন এবং আরবি এবং ফার্সির প্রভাব থেকে নিজস্ব একটি ঘরানা, নিজস্ব একটি জনরে তিনি তৈরি করার সচেষ্ট হয়েছেন এবং অত্যন্ত সফলভাবে তিনি সেটি করতে পেরেছেন। তো নাজিম হিকমত আমরা পড়ব সময় হলে। নাজিম হিকমতের অসাধারণ উপন্যাস, বিশ্ব সাহিত্যে নাজিম হিকমত মাথা উঁচু করে বেঁচে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।